দর্শক, ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম। ব্রেক্সিট, দ্য ফিউচার অব মাইগ্রেশন অ্যান্ড দি ইমিগ্রেশন রেজিম। নাশিদ ভাই, যেটা আমরা আলোচনা করে আসছিলাম সেটা হচ্ছে যে ইম্প্যাক্টটা তাৎক্ষণিক, যদি নো ডিল হয় ইম্প্যাক্টটা তাৎক্ষণিক কি কি হয়ে যাবে। আমরা তো আলোচনা করেছি এই ব্রেক্সিট নিয়ে বহুবার আপনার এই অনুষ্ঠানে, কিন্তু বিষয়টি হচ্ছে যে ইমিডিয়েটলি বর্তমান পরিস্থিতিতে ইমিডিয়েট ইম্প্যাক্টটা কী হবে, স্পেশালি যারা ইউরোপ থেকে এসছেন তাদের জন্য। বড় মাত্রায় আমি ইউকের লোকদের বলে ইউরোপিয়ানটা আসতেছি, যারা ইউরোপে যাবেন তাদের একটা ভিসার প্রয়োজন হবে, এসটা বলে যেটা বলে আপনি অনলাইনে করতে, এটা ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় হচ্ছে রোমিং চার্জের জন্য অসুবিধা হবে, ড্রাইভারদের জন্য অসুবিধা হবে, কুকুর বিড়াল পশু পাখি খানা দানা পনির তারপর মুরগির গোশত রেড মিট এগুলো আনা নেওয়া অসুবিধা হবে, ট্যাক্স বসে যাবে আপনার। এই অসুবিধাগুলোর কথা হয়তো আমরা আগেও আলোচনা করেছি, দর্শকরাও জানেন, কিন্তু বর্তমানে যে অনিশ্চিত একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ব্রিটিশ সরকার বলেছে নো ব্রেক্সিট হলে যারা ট্রিটি রাইট এক্সারসাইজ করছেন তাদের ব্যাপারে কোনো কিছুই অসুবিধা হবে না। 2020 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ইউ সেটেলমেন্ট স্কিমের একটা রেজিস্ট্রেশন করতে হবে। জি, কিন্তু এখন যারা 1 মাস 2 মাস 4 মাস আগে আসছেন তারা কি ট্রিটি রাইট এক্সারসাইজ করছেন? কথা হচ্ছে সেটা আপনার তো 90 দিন সময় আছে, জি, ঘুরতে আসতে পারেন, কাজ খুঁজে পাবার বিষয়। কথার কথা আপনি এসেছেন, এসে এনআই করেছেন, জিপি করেছেন, ব্যাংক করেছেন, কাজ করছেন, ট্যাক্স দিচ্ছেন। আমি এসেছি, আমি করেছি, আমি দিতে পারিনি এখনো। তাহলে একটা বিষয় আমি আমাদের দর্শকদের জন্য একেবারে সহজ করে একটা উপসংহার তৈরি করি, সেটি হচ্ছে যদি আজকেও ইউরোপ থেকে কোনো একজন ব্যক্তি আসেন এবং আগামীকাল তিনি ট্রিটি রাইটস এক্সারসাইজ করতে শুরু করেন, আমি আরো সহজ করে তাদের উদ্দেশ্যে বলবো যে কাজ করতে শুরু করেন, তাহলে কি যদি আপনার নো ডিল ব্রেক্সিট হয় তাহলে কি তারা এখানে সেটেলড হবার সুযোগটা পাবেন, যেটা আগে সবাই পেয়েছে? জি, পাবেন। তাহলে প্রবলেমটা হবে যারা ধরেন ব্রেক্সিটের ডেটটা পার হয়ে গেল তখনও ট্রিটি রাইটস এক্সারসাইজ শুরু করলো না, তাদের ক্ষেত্রে সমূহ বিপদের সম্ভাবনা আছে। তাদের সমূহ বিপদ না, তারা তো কোনোভাবে এখানে সেটেল হতে পারবেন না। সেটেল হতে পারবেন কারণ আপনার ফার্স্ট কথা হচ্ছে ট্রিটি রাইটস এক্সারসাইজ করছে কবে থেকে? জি, পিওএ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কি? জি, আমি এদিন শুরু করলাম, আপনি বলছেন আমি কাজ করছি, আমাকে পে স্লিপ দেয় নাই, এই দেয় নাই, সেদিন, এটা তো শুনবে না কেউ, তাই না? সুতরাং আজকেও যারা আসতেছেন, যদি শুধুমাত্র সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ শুরু করছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমি ক্যাশ টাকা পেয়েছি। সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ শুরু করতে গেলে তো আপনার এইচএমআরসির সাথে আপনাকে রেজিস্ট্রেশনটা, আমি কাজ শুরু করেছি, আমি ইউটিআর এর জন্য অ্যাপ্লাই করছি, আসতে 3 মাস সময় লেগেছে। তাহলে কি আপনি দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলবেন যে তারা যেন ইমিডিয়েটলি ইউটিআর এর আবেদন করে ফেলে? দর্শক, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যারা ইতিমধ্যে এদেশে এসেছেন এবং তারা চাচ্ছেন যে পরবর্তীতে এদেশে সেটেল হওয়ার জন্য ইউরোপিয়ান রুটে, অবশ্যই আপনি ইমিডিয়েটলি কাজ শুরু করেন, কিংবা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন অন্তত ইউটিআর অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। এটার বিষয়ে কোনো ধরনের কালক্ষেপণ করবেন না। ইমিগ্রেশন আর ইউর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার অ্যাপেন্ডিক্স এফএম বলেন, পয়েন্ট বেস বলেন, ব্যাংকে টাকা না ঢুকলে তারা মানে না। ইউতে সুবিধা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে, এইচএম রেভিনিউ যদি ওটাকে গ্রহণ করে। সুতরাং আমি ক্যাশ ইন হ্যান্ড পেয়েছি, আমি এমপ্লয়ারের কাগজ দিলাম, আমি এইচএম রেভিনিউ ঘোষণা করলাম, এইচএম রেভিনিউ যদি আমার ট্যাক্সটা মেনে নেয় তাহলে সেটা হোম অফিসকেও মেনে নিতে হবে, সেটা তো ইউর জন্য স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে। আমি সবসময় বলতাম ইউ নাগরিকরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক, ব্রিটিশ নাগরিকরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং ছাত্র সৈন্যরা তৃতীয় শ্রেণীর নাগরিক। নিঃসন্দেহে দ্বিতীয় থেকে তৃতীয়তে চলে যাচ্ছেন তারা। জি, আচ্ছা নাশিদ ভাই, 29 তারিখে ব্রেক্সিট হবার সম্ভাবনাকে সামনে রেখে যে অ্যাপেন্ডিক্সগুলো কার্যকরী হবার কথা ছিল, সে বিষয়ে কি একটু দর্শকদেরকে বলবেন? অবশ্যই। এটা যেহেতু 29 তারিখে না হচ্ছে, 12 তারিখে বা 22 তারিখে, আমি আপনি জানি না, প্রধানমন্ত্রী জানে না, রানী জানে না, তাই আমি আপাতত 12 তারিখ পর্যন্ত পিছিয়ে রাখি, যে 12 তারিখ থেকে এটা অ্যাক্টিভেট হবে। 12 তারিখ হলো না, আপনাকে আর্টিকেল 50 রিভোক করলে আমরা তো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে রয়ে যাব। জি, এগুলো কোনো কিছু কার্যকরী হবে না ব্যারিস্টার সাহেব, না, এটা সম্ভাবনা অত্যন্ত কম। ডোনাল্ড টাস্ক সাহেব এবং জন ক্লড ইয়াঙ্কা এনারা অফার দিয়েছে, তোমরা চাইলে ইউরোপের সাথে থাকো, আমরা তোমাকে সংসার মেনে নেবো, আমরা ডিভোর্সে যাব না। কিন্তু ব্রিটেনের পক্ষে এটা অলমোস্ট অসম্ভব একটি সমীকরণ। আপনি কেন বলছেন যে অলমোস্ট অসম্ভব একটি সমীকরণ? কনজারভেটিভ পার্টির কেউ এটা চাচ্ছে না, নেতৃস্থানীয় লেবার পার্টির নেতৃস্থানীয় কেউ চাচ্ছে না, লিব ডেম চাচ্ছে না, এসএমপি চাচ্ছে। এখন এসএমপির কথায় তো না, এসএমপির কথা তো অবশ্যই হবে না, সবকিছু হবে না। সুতরাং যেটা হচ্ছে যে আপনি জেরেমি করবিনকে চাচ্ছেন, অ্যানসার ইজ নো। কারা চাচ্ছেন? ওই যে 12 জন বার হয়ে গিয়েছে তারা চাচ্ছেন, তারা তো মাইনরিটি অ্যামং দ্য মাইনরিটি। জি, তারা পলিসি করে না, নিঃসন্দেহে।
যেটা ভোটাভুটি যেহেতু হয়ে গেছে এবং দলগুলো যেহেতু ঐকমত্যে পৌঁছেছে এই বিষয়ে, শুধু প্রশ্ন হচ্ছে ডিল অথবা নো ডিল। এটা তো রাতের আধারের ভোট দিয়ে ভোট বাক্স ভর্তি করতে নির্বাচন নয়। হ্যাঁ, পরবর্তীতে আবার স্বচ্ছ বাক্স আনতে হবে যাতে রাতের আধারে যেন সেগুলো আপনার ভরে ফেলা না যায়। ইভিএম এর ব্যবহার চালু করলে বলা হচ্ছে যে আপনার, সেটা আরেকটা আলোচনা এবং চমৎকার আলোচনা বটে, কোনো এক সময় হয়তো আমরা সেগুলো নিয়ে বলবো। নাশিদ ভাই, নো ডিল নিয়ে তো বললাম, নো ডিলের ইম্প্যাক্ট নিয়েও আমরা কিছুটা বললাম। ডিল সহ যদি হয়, ডিল সহ হলে আজকের অবস্থানটা 2021 সালের 30 জুন পর্যন্ত চলে যাবে। সেটা গেল 30 জুন পর্যন্ত যারা আসবে প্রত্যেকে এই রাইটটা পাবে। আর সেক্ষেত্রে ব্রেক্সিট হবে মে মাসের 22 তারিখে বললেন। মে মাসের 22 তারিখ থেকে ঘোষণা দেওয়া হবে যে আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের ইলেকশনে যাচ্ছি। এখন একটা বিষয়, হ্যাঁ সে তো নিঃসন্দেহে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনও যেহেতু আছে সামনে, সেটাতে যেতে হবে। একটা বিষয়, যদি ডিল সহ হয়, এই মুহূর্তে তেরেসা মে এবং ইউরোপের ডিলটা মেনে নেওয়া হচ্ছে না, কোন ধরনের ডিল আপনার কাছে মনে হচ্ছে যে জনগণ কিংবা আপনার যারা সংসদ সদস্য তারা মেনে নিতে পারে? এটা সংকুচিত হতে এক জায়গায় আসছে যে উত্তর আয়ারল্যান্ডের, নর্থ আয়ারল্যান্ডের যে করা হচ্ছে, আপনার ব্যাকস্টপ দেয়া হচ্ছে, ওটা নিয়ে আসল অসুবিধা। ইউরোপ বলতেছে যদি আমি উত্তর আয়ারল্যান্ডের অবাধ দিতে দিলাম, তো আমার সব পণ্য এখানে চলে আসবে, আমার পণ্য ওখানে চলে যাবে, বর্ডার তো ওপেন, তাহলে আমি ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার কিভাবে রাখবো? ইউকে কিন্তু এটা মানতে রাজি না। কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে কি, ওইটা হলো কমন মার্কেট আপনি থেকে যাবেন, আজীবন ব্যাকস্টপ দেয়া আছে। এখানে যারা কট্টরপন্থী এন্টি ইউরোপিয়ান তারা বলছেন আমরা মানি না, ওটা মানছে না তারা। না, তুমি কেন ব্যাকস্টপ দিবা, আজীবন কেন এটা চলবে? তাহলে ইউরোপের সঙ্গে আমরা থেকে গেলাম। সেটা তো কিছুটা অবাস্তব সম্মত বলে মনে হচ্ছে। বাস্তব সম্মত স্কয়ার জায়গা, ঠিক একই আয়তনের একটা গোল জায়গা, এই দুটোকে এক করতে চাচ্ছেন, পারবেন? অ্যানসার ইজ নো। এই কোণা বাড়ে থাকবে, ওই কোণা বাড়ে থাকবে, নিঃসন্দেহে। তারপরে ওটাই হচ্ছে। এবং পার্লামেন্টারি ভোটের সমীকরণও মিলছে না, কারণ যেহেতু তেরেসা মের সংখ্যাগরিষ্ঠতা নেই, ডিইউপি তার চরম এন্টি, এবং তার মধ্যেও তার বিপক্ষে আছে 50 জন, কোনোভাবে তার প্রস্তাব পাশ হবে না। জেরেমি করবিন সাহেবের তো সংখ্যাগরিষ্ঠ নেই, তার বিপক্ষ তার দলে আছেন। তাহলে সেক্ষেত্রে যেই ডিল সহ ব্রেক্সিট হওয়ার সম্ভাবনাটা, যেটা সংসদ সদস্যরা চাচ্ছেন, যারাই সচেতন চাচ্ছেন, সেটা কি আপনার কাছে মনে হয় বাস্তবায়িত হবে? যেটা যেই বাধাগুলো এখন আছে সেই বাধাগুলো কি অতিক্রম করা যাবে? যেটা হয়েছে 1922 কমিটি নামে একটি শক্তিশালী ব্যাকবেঞ্চার কমিটি আছেন, যেটার প্রধান স্যার ব্র্যাডি। উনি যে তেরেসা মেকে বলেছে তুমি যদি বলো আমি রিজাইন করব, তাহলে ইআরজি এবং অন্যান্য গ্রুপ তোমাকে ভোট দিবে। তখন তারা এক গ্রুপ চাচ্ছে মাইকেল গ্রুপকে প্রধানমন্ত্রী করতে, এক গ্রুপ চাচ্ছে বরিস জনসনকে প্রধানমন্ত্রী করতে। আমরা সরকার ক্ষমতায় থাকবো, সরকারের পতন হবে না, তুমি থাকবে না, কারণ তোমাকে কেউ বিশ্বাস করছে না। তেরেসা মে কি ব্যক্তিগতভাবে সেটা গ্রহণ করবে কিনা আমি জানি না। কনজারভেটিভ পার্টির ইনার যে কেমিস্ট্রি সেটা কি হবে সেটা আমি জানি না। এবং দর্শক, আজকের অনুষ্ঠানের একেবারে সমাপ্তি টানবার জন্য এই সেগমেন্টে আমরা এলাম। নাশিদ ভাই, আমরা তো আলোচনা করলাম কি হতে পারে কি না হতে পারে, আরও অনেক আলোচনা কিন্তু রয়ে গেছে। এই সেগমেন্টটা একেবারেই সংক্ষিপ্ত 2 থেকে 3 মিনিটের জন্য আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে 29 তারিখের পর থেকে বা 29 তারিখ থেকে সমস্ত কিছু মিলিয়ে আমাদের দর্শকদের, যারা ইউরোপ থেকে এসছেন, যারা এদেশে বসবাস করছেন, মাইগ্রেন্ট, তাদের কি ধরনের প্রস্তুতিগুলো থাকা দরকার? প্রথম হচ্ছে সরকার সবাইকে ভিজিলেন্ট থাকতে বলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা এসে টিটিআর এক্সারসাইজ করছেন কাগজগুলো রাখেন, পে-স্লিপ আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে। যারা নতুন আসছেন তারা অত্যন্ত জরুরিভাবে আপনার পে-স্লিপ রাখেন, ইউটিআর এর ডকুমেন্ট রাখেন। 1 2 নম্বর, যারা ব্রিটিশ বা এখানে মাইগ্রেন্ট আছেন তারা সাবধান থাকবেন রাইটের নিরাপত্তার জন্য। এটা একটু যদি খুলে বলেন। বলা হচ্ছে কি বললাম, এখন হয় কি যে আপনার উদ্দেশ্য চরিতার্থের জন্য অনেক কিছু করতে পারে। মসজিদে অ্যাটাক করতে পারে, এক্সট্রিম সুপ্রিমিস্ট যা হোয়াইট সুপ্রিমিস্ট বা অ্যান্টি ইসলামিক যারা আছে তারা, যে কোনো ধর্মালয় হতে পারে যে দাড়ি টুপিওয়ালা মানুষের উপরে আটক হতে পারে। অথবা রায়ট হলে কি হয়, সবচেয়ে ভালনারেবল জায়গায় সোনার দোকানে হামলা হবে, বড় বড় টিভি যেগুলো আছে সেগুলো হামলা হবে। দেখা যাচ্ছে ক্যাশ ইন ক্যারিতে হামলা হয়েছে, জিনিসপত্র ট্রলি ভরি করে নিয়ে যাচ্ছে, এটা দেখতে হবে। তৃতীয় জিনিস যেটা হচ্ছে যে একটা রাস্তাতে একটা মারামারি হলো, আপনাকে সাবধানে থাকতে হবে। এই যে সাবধানে থাকা আপনি বলছেন, কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? কোন পদ্ধতিতে নিরাপত্তাটা নিশ্চিত করা সম্ভব? ব্যক্তিগত মারামারি আমি গেলাম না, আমি সরে গেলাম, আমার সন্তানদের আমি নিরাপদ রাখলাম। কখনো তো দেখা যাচ্ছে অ্যাটাকগুলো হচ্ছে কিন্তু হঠাৎ করে, আপনি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ আক্রমণ করে বসলো। ওই অ্যাক্সিডেন্টের উপর তো আপনার হাত নেই, কিন্তু আমাদের চক্ষুটা খোলা রাখতে হবে। সবচেয়ে বড় জিনিস, সাবধান থাকেন, সচেতন থাকেন এবং নিজেকে বাঁচিয়ে রাখেন। যে কোনো জায়গায় যাবার ক্ষেত্রে, যে কোনো কিছু করার ক্ষেত্রে আপনি একটু থিঙ্ক করবেন নিরাপত্তার বিষয়টা। জানান, অ্যাম্বুলেন্সকে জানান, ফায়ার ব্রিগেড জানান।
এটা একটু সচেতন থাকা। এবং সম্ভব হলে কয়েকজন একসাথে চলাফেরা করা, সেটাও বোধহয় Absolutely, সব একটু সম্ভব ভালো না। দিক হয়। আপনার আমার তো সম্ভব হয় না, তাহলে সবাইকে আমরা কি করে সেটাই, বলবো? হ্যাঁ। আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলতে চাচ্ছি, উইন্ডরাশ, এগ্রিকালচারাল স্কিম এবং বিশ্বকাপ নিয়ে তোলপাড় চলছে, এসে এখানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে যাবে। সুতরাং সেগুলো তো কেউ যেন ফাঁদে পায় না না। পরে দ্বিতীয় হচ্ছে ছাত্র ভিসা উন্মুক্ত করার একটি ঘোষণা দিয়েছে এবং ব্রেক্সিটের পর তারা আনবে সবকিছু ব্যবসা। ব্যবসা। সুতরাং আপনি ব্যবসা শিকার হয়েন না। যে ভালো ইংলিশ জানেন, যে জি। ভালো পড়াশোনা করতে আসেন, জি। শুধুমাত্র আমি দুবাই না যে লন্ডন আসবো আসেন না। জি জি, নাশিদ ভাই, আজকের প্রোগ্রাম একেবারে শেষ। দর্শক, আপনাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব কিছু মিলিয়ে ব্রেক্সিটেরকে লক্ষ্য রেখে আজকের জন্য ভালো থাকুন। আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ।